মানে আমি সকাল থেকে বিকেল অবধি কিছু খাইনি, কারণ আমি এত টেন্সড। আমার বর বলছে যে প্লিজ তুমি খেয়ে নাও, তুমি না খেলে কি আর সলভ হবে? মানে আমি তো বলছি, গোয়াতে ধরো গোয়ান যারা, তাদের কাছেও আমাদের এখানকার শাড়ির প্রচন্ড ডিমান্ড। সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা। আমি পিঙ্কি আবারও একবার ওয়েলকাম করছি আনবাক্স স্টার্টআপের এই স্পেশাল এপিসোডে। স্পেশাল কেন বলুন তো, আমি আজকের এই এপিসোডটা নিয়ে ভীষণ উত্তেজিত। তার কারণ আনবাক্স স্টার্টআপে আমি প্রত্যেকবারই এমন এমন বন্ধুদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই যাদের হয় বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, নয়তো তারা কোনো সার্ভিস অফার করছেন। কিন্তু মজার বিষয়টা কি বলুন তো, যে যাই করুন না কেন সবাইকে এক জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসাটা কিন্তু ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং। আজ আনবাক্স স্টার্টআপে আমাদের যে স্পেশাল গেস্ট রয়েছেন এলিট্রা সিনহা মুখার্জি, তিনি আদতে কিন্তু একজন এক্সিবিশন অর্গানাইজার। মানে বিভিন্ন মানুষ তারা তাদের হাতের কাজ বা ফুড যাই করেন না কেন, প্রত্যেকেই তো একটা প্ল্যাটফর্ম খোঁজেন, কোনো একটা মেলা বা মেলবন্ধন খোঁজেন যেখানে গিয়ে তারা তাদের কাজটা প্রদর্শন করতে পারবেন। এলিট্রা কিন্তু এইরকমই একটা প্রদর্শনী অর্গানাইজ করে থাকেন। এলিট্রা, ওয়েলকাম টু আনবাক্স স্টার্টআপ। থ্যাংক ইউ। কেমন লাগছে বলো আনবাক্স স্টার্টআপে এসে? ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। ভীষণ। ভালোর একটা কারণ শুনি। তুমি হোয়াট আ রাইম! ভালোর একটা কারণ শুনি, তুমি। কিভাবে শুরু হলো? সবাই তো যে যার কোনো একটা প্রোডাক্ট তৈরি করব বা কিছু একটা দিয়ে বিজনেস শুরু করব, কিন্তু এই যে সবাইকে এক জায়গায় একতা করব, একটা কোথাও একটা প্রদর্শনী করব, এই ভাবনাটা এলো কি করে? অ্যাকচুয়ালি আমি হচ্ছি প্রফেশনালি লয়ার, আমার হাজব্যান্ডও লয়ার, আমি প্র্যাকটিস করতাম। ওকে। কিন্তু কোথাও একটা খিদে ছিল আমি এন্টারপ্রেনার হব, ঠিক আছে, এটা একটা ছিল। আর যেটা হলো কি, আমি নিজের ড্রেস এগুলো ডিজাইন করতাম, নিজে যেগুলো পরি, আর এগুলো দেখে আমার বন্ধু বান্ধবরা বলতো আমাদের জন্য কর, তো একটু একটু কালেকশন বার করতাম, সবাই কিনতো, এটা হতো। তো আমার একটা পাড়াতুতো দিদি, সে এক্সিবিশনে পার্টিসিপেট করতো, শাড়ি, কসমেটিক্স, জুয়েলারি সব নিয়ে। তো সে আমাকে এক্সিবিশন সম্পর্কে অনেক কিছু গল্প করতো, তার সাথে আমার ভালো একটা বন্ডিং ছিল। কিন্তু এক্সিবিশন আমি কোনোদিনই যাইনি, কোনো দিন এক্সিবিশন কি আমি জানি না, তার কাছ থেকে আমি শুনতাম। এবারে হঠাৎ করে সে একদিন আমাকে বলে যে তোমার কাছে কি কিছু কালেকশন আছে, একটা জায়গায় এক্সিবিশন হচ্ছে, আমরা দুজন মিলে একটা টেবিলে এরকম করতে পারি। আচ্ছা। তো আমরা শুনে না, ঠিক আছে চলো, এতদিন ধরে গল্প শুনেছি, ব্যাপারটা দেখি। তো আমি যাই, দুজনে মিলে শেয়ার করি এবং দেখি। এবং সব থেকে বড় কথা, ওখানে আরেকজন দিদি আসে ভিজিট করতে, একজন কাস্টমার, তার লেক মলে একটা শপ ছিল, ঠিক আছে। তো আমার কালেকশন দেখে সে আমাকে বলে, এলিট্রা তুই আমার ওখানে ড্রেস রাখতে পারিস, ওখান থেকে সেল আউট হতে পারে, এটা হতে পারে। তো একটা কন্ট্যাক্ট আমার হয়, তো ওটা আমি করি। তারপরে সেই দিদিটা খুবই ভালো, বেশ জলি, সব কিছুতেই ইন্টারেস্টেড। হঠাৎ করে আমাকে বলে, এলিট্রা একটা অর্গানাইজ করবি? ওই একটাই আমি পার্টিসিপেট করেছি একটা এক্সপিরিয়েন্সের জন্য। তো এই যে বলে, সেই সূত্রে মানে আমি তখন ভাবি ঠিক আছে চলো, এটা একটা নতুন ব্যাপার। আর যে কোনো জিনিস বাড়িতে যখনই কিছু প্রোগ্রাম হতো, ইনিশিয়েটিভ আমিই নিতাম বরাবর, ছোট থেকে। তুমি ছোটবেলা থেকে একটা উদ্যোক্তা। হ্যাঁ, ওই ব্যাপারটা আমার মধ্যে ছিল, তো ওই জিনিসটা থেকে চলো করাই যায়। তো ওই থেকেই আমরা দুজন প্লাস আরেকজন দিদি ছিলেন, তিনি ওই প্লেসটা আমাদের দেখিয়েছিলেন। তো তিনজনে মিলে আমরা একটা করি। এবং এই করতে গিয়ে ওরা দুজন মোটামুটি আমার উপরে কিছুটা ট্রাস্ট করে যে তুই একটু কথা বল, তুই একটু কথা বলতে পারিস। ঠিক আছে চলো, সবার সাথে কথা বলা, ফেসবুক থেকে অনেকের কন্ট্যাক্টস পাই, করে করে ফোন করে করে একটা হয় এবং খুব সাকসেসফুল হয়। এবং ব্যাপারটা কি হয়, আমার কাছে তখন ওই জিনিসটা একটা কিন্তু জব, মানে আমি যখন ওটা করছি ছেলে খেলা না,
ওটাতে আমি সিরিয়াসলি আমি করব, আমাকে ওটা সাকসেসফুল করতে হবে, ওই টার্গেটটা আমার ছিল। তো ওটা আমার বেশ সাকসেসফুল হয়। এই যে হলো, তারপরেই আমি বলতে পারো আরও কিছু এক্সিবিশনস যাওয়া, কিছু মানুষের সাথে আলাপ করা, এটা করতে করতে কিছু জনের সাথে কথা বলে বুঝতে পারি কলকাতা তো ঠিক আছে, কলকাতার বাইরেও মানুষের কাছে খুব চাহিদা আছে কলকাতার জিনিসের। আর সেই জায়গাটা থেকে আমি তখন স্টেপড আউট হই কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেশি এক্সিবিশনস ইন্টারেস্টেড বা করতেও যাই। তাতে কি হয়, কলকাতায় ব্যাপারটা না ভীষণভাবে ইজিলি অ্যাভেলেবেল। মানে এখন আমি যবে শুরু করেছি, আমি 2017-এ শুরু করেছি, তখন যতগুলো এক্সিবিশন তুমি চারপাশে দেখতে, এখন সেটাকে 10 দিয়ে তুমি এন্ট্রি করে নাও, মাল্টিপল। মানে ওই রকম হয়ে গেছে ব্যাপারটা, এত বেশি হচ্ছে। তো ন্যাচারালি মানে তুমি কি রোজ একটা এক্সিবিশনে যাবে, শপিং করবে, এটা পসিবল না। তো যেখানে মানুষের কাছে প্রয়োজন আছে কিন্তু মানুষ পাচ্ছে না, এরকম জায়গায় আমি স্টার্ট করে যাও। তো এই থেকে আমার ওই জিনিসটা বাড়ে এবং আমি সাকসেসফুলি করি। এটা তো ঘটনা, মানে আমাদের বাঙালিদের এমনিতেই 12 মাসে একটা 13 পার্বণ লেগে থাকে। এবং এখন তো যেটা দেখি যে আগে যেমন দেখতাম যে কোনো ফেস্টিভ্যাল বা উৎসব উপলক্ষে কোনো একটা মেলা হচ্ছে বা কোনো একটা এক্সিবিশন হচ্ছে, এখন তো সারা বছর ধরে এক্সিবিশন চলছে। তো এমন কোথায় কোথায় এক্সিবিশন করেছো, মানে কলকাতার বাইরে বা পশ্চিমবাংলার বাইরে? আমি কলকাতার বাইরে করেছি তোমার এমনিতে ধরো ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এগুলো করেছি, বজবজের দিকে করেছি। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঝাড়খণ্ড আমি চলে যাই, জামশেদপুর, রাঁচি এগুলো করেছি। জামশেদপুর তো রেগুলার করি। এছাড়া তোমার হায়দ্রাবাদে করেছি, দিল্লি করেছি, গাজিয়াবাদ করেছি, গোয়া করেছি। আপাতত এগুলো করেছি, সামনে অনেক কিছু ইচ্ছে আছে, প্ল্যানস আছে। কারণ দেখো আমি সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো করি, আমার সাথে কোনো পার্টনার বা ওরকম কিছু নেই। তো আমাকে কি করতে হয়, আমি যখন একটা জায়গায় এক্সিবিশন করব, ইনফ্যাক্ট গোয়াতেও যে করেছি, আমি গিয়ে ওখানে রেকি করেছি। তো ওখানে গিয়ে এটার জন্য আমাকে অনেক পকেট থেকে খরচা করতে হয়। আমি একটা জায়গায় যাব, সেখানে থাকবো, গাড়ি ভাড়া আছে, ঘুরে ঘুরে আমাকে খুঁজতে হয়। শুধু খুঁজলে হয় না, সেখানে যারা ধরো কাস্টমার আমাকে জানতে হয়। মানে গোয়াতে গিয়ে যেমন আমি ফ্লাইং মানুষের সাথে আলাপ করেছি, কোনো একজন ভদ্রমহিলা শাড়ি পরে হেঁটে যাচ্ছেন, যে আপনারা কি এই জিনিসগুলো পছন্দ করেন, মানে টু নো দ্য পালস অফ দ্য পিপল একদম করতে হয়। নট অনলি দ্যাট, কোনো একটা পার্টিকুলার ভেনিউ সেখানে হলে মানুষ আসবে কিনা সেটারও রেকি করতে হয়। এবং সেইটা করে দেন, কারণ আমি যখন কলকাতা থেকে কিছু বুটিক্স নিয়ে যাচ্ছি, তারা তো একটা এক্সপেন্সেসের থ্রু যাচ্ছে, তো আমাকে একটা টাকা দিচ্ছে, তারা নিজেরা যাচ্ছে, থাকছে, খাচ্ছে, খরচা আছে। তো তারা যদি কোনো রেজাল্ট না পায়, তাদের এতজনকে নিয়ে আমি যাচ্ছি, এটা একটা বিশাল বড় হেডেক। তো সেই জায়গায় আমাকে আগে মোটামুটি দেখো 100% শিওর যতক্ষণ আমি করব হবে না, কিন্তু আমি মোটামুটি একটা পালস বুঝতে পারি যে এখানে আমার হতে পারে, সেই জায়গাটা করে দেন আমি যাই। আর আমি একটু এই ব্যাপারটা মানি, যেখানে জেনারেলি লোকে গিয়ে করছে, আমি শুনে নিলাম খুব ভালো হলো, সেখানে আমি যাই না। আমি নিজের জন্য নিজের প্লেস তৈরি করি, খুঁজি। আচ্ছা, কেন এইটা কেন? তার কারণটা হচ্ছে ওইটাই, মানে একই জায়গায় বারবার এক্সিবিশনস হলে আলটিমেটলি মার্কেট নষ্ট হয়ে যায়, এটা আমি মনে করি। এবং নট অনলি দ্যাট, পার্টিসিপেন্টসরাও তার সেটা বোঝে। তুমি দেখো না, তোমার কাছে তুমি যদি রোজ বিরিয়ানি পাও, তোমার কাছে বিরিয়ানির ক্রেজ কতটা থাকবে? এতটুকুও না। তুমি মান্থলি ওয়ান্স পেলে, 2 মান্থস মানে অন্তর পেলে, তখন তুমি কিন্তু সেটার ভ্যালু করবে। রোজই তুমি তোমার প্লেটে বিরিয়ানি আসছে, তুমি কিন্তু বিরিয়ানি 2 দিন খাবে, 3 দিনের দিন খাবে না। সেই জিনিসটা, ওই ক্রেজটাকে আমায় তৈরি করতে হয়। একটা নতুন জায়গায় গিয়ে আমি একটা ক্রেজ তৈরি করছি, আবার নেক্সট ইয়ারের জন্য সবাই ওয়েট করছে আমি আসবো। বেঙ্গলের জিনিসের সব জায়গায় ভীষণ ডিমান্ড, তো বেঙ্গলের জিনিস নিয়ে আমরা আসবো, লোকে শপিং করবে, ওয়েট করবে, এই জিনিসটা খুব দরকার। এইটা একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন, এটা আমি আরও একটু জানতে চাইবো। বেঙ্গলের আর্টিসানসদের কাজ, সেটা শাড়ি হোক, পটরিজ হোক, টেরাকোটা হোক, কীরকম চাহিদা বাইরে? বাইরে খুবই চাহিদা, বাইরে খুবই চাহিদা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমার হাতের কাজের যে জিনিসটা বলছো, এটার চাহিদা কিন্তু বেশি বাঙালিদের মধ্যেই। আচ্ছা, বাঙালি যারা একটু নিশ,
মানে যাদের কাছে আর্টের ব্যাপারটা ম্যাটার করে তাদের কাছে কিন্তু এই জিনিসের চাহিদা বেশি। আদারওয়াইজ পোশাক আশাক বাঙালি পোশাক আশাক মানে আমি তো বলছি গোয়াতে ধরো গোয়ান যারা তাদের কাছেও আমাদের এখানকার শাড়ির প্রচন্ড ডিমান্ড। আচ্ছা, হ্যাঁ মানে দিল্লি বলো গাজিয়াবাদ বলো, আমি কিন্তু বাঙালিও পাচ্ছি ওখানে গিয়ে, নন বেঙ্গলিও পাচ্ছি। বাঙালিরা যেমন তো ছেড়েই দাও, তারা তো ওয়েটই করছে, নন বেঙ্গলিদের কাছেও তারাও কিন্তু কিছুটা বাঙালি, আসলে বাইরে যারা থাকে তাদের তো কালচারটা মিক্স হয়ে যায়, বোঝে মানুষ। কিন্তু দিল্লিতে যারা থাকছে তারাও বলছে বাঙালি কিন্তু ফ্যাশনে নাম্বার 1 একদম। মানে ওই আজকে যেটা বাংলা পড়ছে 2 বছর বাদে গিয়ে দিল্লিতে পড়ছে, অ্যাকচুয়ালি তাই, সেটা আমি গিয়ে ফেস করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ ওটা তো দারুণ, মানে 2 বছর আগে যে ফ্যাশনটা আমরা ছেড়ে দিয়েছি ওরা 2 বছর বাদে খুঁজছে ওটা ওখানে যখন আমি যাচ্ছি, এরকম ব্যাপার। আচ্ছা, তো এইটা মানে হচ্ছে এটা ব্যাপার। কিন্তু মানে বাঙালি হিসেবে ভীষণ গর্ববোধ হচ্ছে। একদমই মানে আজকে আমি মিস করছি যে আজকে কেন একটা কলার নেই। সত্যি তাই, সিরিয়াসলি। তো মানে এটা ভীষণ মানে ভীষণ ভালো লাগে কিছুটা শুনতে। কি বলতো, আমি বাংলাকে প্রমোট করছি বাইরে গিয়ে, এটা কিছুটা একটা ওই আছে আমার ভালো লাগে। মানে গোয়াতেও যখন মানুষ এলিট্রা বলে চেনে, কিছু মানুষ যেখানেই যাই একটা আলাপ হয়ে যায়, পরিস্থিতি ফোন করছি বা কাস্টমাররা রিপিটেডলি আসছে এসে এলিট্রা কি, মানে আমাকে সব জিজ্ঞেস করছে মানে কেমন আছো হ্যাঁ তা না, ভালো লাগে। এই নতুন নতুন মানে মানুষের সাথে আলাপ হওয়া, এই জায়গাটা মানে গোয়ার সাথে, গোয়াতে বাঙালি ফ্যাশন, বাঙালি খাওয়া, বাঙালি আর্টিস্টিক জিনিসপত্রের যে এরকম একটা চাহিদা হতে পারে, সেটা কিন্তু তোমার সাথে কথা না বললে আমি জানতে পারতাম না। এক্স্যাক্টলি, আমি যখন আমার পার্টিসিপেন্টকে বলি সবার আগে সবাই প্রশ্ন করে গোয়াতে কেউ শাড়ি পরে নাকি, গোয়াতে সবাই বিকিনি পরে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা সেটা না, তার কারণ হচ্ছে গোয়া মানে লোকে বিচ ভাবে, বিচে তো ফরেনার্সরা বেড়াতে যায়, এখানকার থেকেও লোকে যাচ্ছে, বিচটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যাচ্ছি ক্যাপিটাল পাঞ্জি, ঠিক আছে? তো সেখানে মহারাষ্ট্রান যারা ধরো মারাঠি, গুজরাটি, তারপরে ধরো তোমার গোয়ান পিপল, বেসিক্যালি গোয়ার, এটা কি তুমি জানতে গোয়াতে যারা থাকে তাদের কি বলে? আমরা জানতাম গোয়ানিজ বলে, তা জানতাম আমরা ছোটবেলা থেকে, তাই জানতাম। ওখানে গিয়ে আমি শিখেছি তাদের গোয়ান বলে, গোয়ানিজ বলে না, এটা ওখানে গিয়ে শিখেছি। তো এটাই হচ্ছে ব্যাপার, তারা কিন্তু আমাদের জিনিসটা, আমাদের জামা কাপড়, আমাদের শাড়ি ভীষণ পছন্দ করে, আর তারা বেসিক্যালি সেগুলোই তাদের পোশাক, শাড়ি, কুর্তি, এখন তো ওয়ান পিস তো সবাই পরে। মানে এরকম নয় যে গোয়াতে থাকে মানে তারা, আমরা মাচ বেটার, মানে আমরা ফ্যাশনের দিক থেকে অনেক এগিয়ে আছি, অনেক এগিয়ে আছি। ক্যা বাত, ক্যা বাত। এখনো পর্যন্ত সব থেকে কোথায় ভালো রেসপন্স পেয়েছো? জামশেদপুর, কেননা ওইটা আমার ফার্স্ট হিট, মানে হিট বলতে আগেরগুলোও আমি ভালো করেছি, কিন্তু সুপার ডুপার হিট যেটা হয় সেইটা আমার ফার্স্ট হয় 2017-এই অগস্টে আমি গেছিলাম জামশেদপুর, সেটা আমার হয়। মানে এটাকে আমি মনে করি ব্লেসিং, ওপরওয়ালার ব্লেসিং, মানে আমার ভাবনা চিন্তার বাইরে গিয়ে ওই জিনিসটা হয়েছিল, যেটার ফলে মানে বলতে পারো ওখান থেকে আমাকে সবাই চেনে, এলিট্রা নামটা ওখান থেকে স্টার্ট হয়। তো ওই জায়গাটাও কিন্তু আমি ফাইন্ড আউটই করেছিলাম, মানে ওই একই ব্যাপার। বিং অ্যান এক্সিবিশন অর্গানাইজারও কিন্তু এলিট্রা কিন্তু তাদের মতো আস্তে আস্তে একজন সেলিব্রিটি হয়ে উঠেছে, যে সবাই কিন্তু ওকে খোঁজে, ওর ওপর নির্ভর করে। আমাকে একটা কথা বলো এলিট্রা, যে যখন জামশেদপুরে কি তুমি প্রথমবার অর্গানাইজ করো? জামশেদপুরে পার্টিকুলার যে জায়গাটায় আমি করি, সেই মানে ফরচুনেটলি ওটার নিচে একটা হল আছে বিশাল বড়, সেখানে আগে লোকে করেছে, বাট এটা ফার্স্ট ফ্লোরের একটা, সেটা যখন হচ্ছে সেই সময় ফরচুনেটলি আমি ওটা সার্চ করতে গেছিলাম, দিয়ে ওখানে ফার্স্ট বুকিংটাই আমার নামে ছিল। আচ্ছা, মানে ওই থেকে শুরু। এখন ওটা দেখো, আমি যখন এক্সিবিশন কোথাও সাকসেসফুলি করছি, অনেক মানুষই আছে সেটা যখন কোথাও সাকসেস হচ্ছে সেটা দেখে করতে যাচ্ছে, যায়, সেটা নিয়ে অসুবিধে নেই। কিন্তু এই জন্যই আমি সবসময় এটা নিজের মাথায় রাখি যে আমি চেষ্টা করি অন্য কেউ যেখানে করছে অ্যাভয়েড করার, কেননা ওই ক্রেজটাকে আমি নষ্ট করে দিতে চাই না।
ওই Exactly. ক্রেজটা যতদিন থাকবে। আর সত্যি কথা বলতে কি, দেখো একটা জায়গায় পার্টিসিপেন্টরা রিপিটেডলি করবে, যাবে, মনে করবে ও এটা খুব ভালো হলো, চলো ওখানে গিয়ে করি। এটা একবার হবে, দুবার হবে, চারবার হবে, 1 বছর হবে, 2 বছর হবে, 3 বছর হবে, তারপরে কি হবে? মানুষের তখন কাছে স্ট্যাগনেন্ট হয়ে যায়। এক্স্যাক্টলি সেটা যখন হবে, তুমি ধরো একটা ব্যবসা শুরু করেছো, একটা প্যাশন নিয়ে একটা শাড়ির ব্যবসা শুরু করেছো, তুমি জানছো এখানে গিয়ে আমার ভালো হবে 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে যখন তুমি ফ্লপ করতে শুরু করবে, তুমি যখন এক্সিবিশনে গিয়ে শুধু টাকা দেবে, কিছু বিক্রি তুমি করতে পারবে না, তখন কি হবে বলো তো? তোমার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। তো ফিউচার যদি আমাদের ভাবতে হয়, আমাদের অ্যাজ অর্গানাইজার একটা দায়িত্ব আছে, Correct. নতুন প্লেস খোঁজার, নতুন কাস্টমার খোঁজার। কারণ ভাস্ট ফিল্ড কিন্তু, কারেক্ট, মানে ইন্ডিয়াতে প্রচুর জায়গা আছে যেখানে মানুষ সত্যি চায় এবং এখনো আনএক্সপ্লোরড। এক্স্যাক্টলি আনএক্সপ্লোরড। কারেক্ট। আমি যেমন নেক্সট ইয়ারে কিছু প্ল্যানস করছি, এখন আমি রিভিল করব না, পরের শোতে আমি আসবো যখন নিশ্চয়ই তখন বলবো, সেটাও আবার আমি এক্সপ্লোর করতে যাব। তো এটাই ভাল লাগে, নতুন নতুন মানুষের সাথে এবং তাদের কাছে জিনিসটা পৌঁছে দেওয়া। ধরো তুমি কিছু নিয়ে কাজ করছো, তোমার জিনিসটা যখন বাইরের কোনো স্টেটের লোক অ্যাপ্রিসিয়েট করছে, সে পড়ছে, সে খুঁজছে তোমাকে, এই যে যোগাযোগটা, এই কাজটা হচ্ছে এই তোমাদের মধ্যে সেতুবন্ধনটা আমার কাজ। ভালো লাগে। এবং এলিত্রার সাথে এমন বহু মানুষ রেগুলারলি বাইরে যায় ওকে ভরসা করে, তারাও কিন্তু পাঠিয়েছে তাদের এক্সপিরিয়েন্স, এবং সেগুলো কিন্তু আমরা শুনবো। এলিত্রা, পুরো একটা জিনিস তুমি একা সামলাও, মানে যারা যারা এক্সিবিশনে যাবেন তাদেরকে এক জায়গায় করা, তাদের থাকার ব্যবস্থা, তারা মানে এক্সিবিশন চলাকালীন পুরোটাই, মানে ফুডিং অ্যান্ড লজিং, শুধু সেটাই নয়, মানে যে জায়গায় তুমি একটা অন্য স্টেটে যাচ্ছ, সেইখানে গিয়ে সেই সব মানুষদের তোমার এক্সিবিশনে নিয়ে আসাটা, যাতে ফুটফল হয়, এই পুরোটা কি করে হ্যান্ডেল করো? এটা হ্যান্ডেল করতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে মাথা ভীষণ ঠান্ডা রাখতে হয়, আর একটা জিনিস হচ্ছে তোমার মধ্যে ওই খিদেটা থাকতে হবে যে আমি কিছু করব, কিছু বড় করব, যাতে হ্যাঁ মানে মানুষ তোমাকে আলাদা করে রেকগনাইজ করতে পারে, ওই খিদেটা। তো ব্যাপারটা কি বলতো, অনেস্টলি স্পিকিং আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড সাপোর্ট করে। মানে আমি যখন বাইরের স্টেটে যাই, আমার সাথে যায়, মানে কেন যায়, ও কিন্তু ভীষণ বিজি একজন লয়ার, হাইকোর্টে প্র্যাকটিস করে, কিন্তু আমার জন্য অনেক সময় হয়তো এটা নিয়ে ঝগড়াও হয় যে না তোমাকে টাইম বের করতেই হবে। আমি কি করে টাইম বের করব, আমার তো মামলা আছে, তুমি জুনিয়রকে সেট করো, মানে এরকম চলে আমাদের। কিন্তু কি হয় বলো তো, আমি যখন 20 জন 30 জন পার্টিসিপেন্টস নিয়ে যাচ্ছি, আর ম্যাক্সিমাম ধরে নাও 90% মহিলা, ঠিক আছে, মানে এত ইফস অ্যান্ড বাটস থাকে, এবং একটা এক্সিবিশন মানে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে, মানে ধরো আমি জামশেদপুরের কথা দিয়েই বলছি, আমি জামশেদপুরে জানলাম সমস্ত আমার সেট আছে, সব কিছু রেডি, কোনো তো চিন্তা নেই। তুমি ভাবতেই পারবে না কি হতে পারে একটা ইভেন্টে। হঠাৎ করে কারেন্ট চলে গেল, আর এমন ভাবে গেল মানে পুরো জামশেদপুরের চলে গেছে, মানে সেখানে ওটা সকাল থেকে বিকেল অবধি নো কারেন্ট, তাতে ফ্যান, জেনারেটরে ফ্যান আর লাইটটা জ্বলছে, কিন্তু গরমকালে ওই অত জামা কাপড় মানুষজনের মধ্যে যদি এসি না চলে, আমি জেনারেলি একটু চেষ্টা করি এসি ভেনিউগুলোতে করার, আর ওটা গরমকাল চলছে, এপ্রিল মাস, ঠিক আছে, তুমি তো এক্সপেক্টই করতে পারবে না যে এরকম একটা কিছু ঘটতে পারে। সকাল থেকে বিকেল অবধি নো এসি, কাস্টমারও কিছু কিছু করে আসছে, কিন্তু গরমে তারা বেশিক্ষণ থাকছেও না, চলে যাচ্ছে, সব সাফোকেটিং লাগে। এক্স্যাক্টলি। তো সব পার্টিসিপেন্ট কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার কিন্তু কিছু, আমি কিন্তু ক্লাবে গিয়ে কথা বলছি, ক্লাবেরও কিছু করার নেই, কারণ ক্লাবেরও হাতে নেই এটা, ঠিক আছে, মানে ওখান থেকে কিছু সমস্যা হয়েছে, কিছু ফল্ট হয়েছে, রিপেয়ার করা চলছে, মানে আমি সকাল থেকে বিকেল অবধি কিছু খাইনি, কারণ আমি এত টেনসড। আমার বর বলছে যে প্লিজ তুমি খেয়ে নাও, তুমি না খেলে কি আর সলভ হবে, কিন্তু আমি বোঝাতে পারবো কিন্তু না। অ্যাকচুয়ালি যে বাংলায় কথাটা বলে না যে গলা দিয়ে নামছে না, এক্স্যাক্টলি, কারণ এতগুলো মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এক্স্যাক্টলি, আমি সবাই কিন্তু জানি এখানে আমার কোনো ফল্ট Fault নেই, নেই। কিন্তু তারপরেও কিন্তু সবাই আমার মুখের দিকেই তাকিয়ে বসে থাকে। এইরকম জিনিসগুলো, এটা আমি একটা ছোট্ট বললাম ঘটনা, মানে তুমি যখন জানবে তোমার সব ঠিক আছে, তুমি জানো না তোমার কি শুধু তাই, ধরো ট্রেনে করে সবাই আসছে,
ঠিক আছে, সকালবেলা ট্রেনে করে 4 ঘন্টা লাগে, কলকাতা থেকে জামশেদপুর পৌঁছে যাওয়া যায়। ট্রেনের সমস্যা বেশ লাস্ট 2 বছর ধরে আমি ফেস করেছি। ট্রেনের সমস্যা, আগের দিন সব রাত্রে আমার ফোন করছে, কালকে তো আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল, কি করে যাবো এলিট্রা? আমি আবার তাকে বললাম শান্ত হও, অমুক ট্রেনটা দেখো, ওইটাতে ওইটা হবে, এই টাইমে চলে এসো। আমাকে সব কিছুর জন্য রেডি থাকতে হয়, সব সিচুয়েশনের জন্য রেডি থাকতে হয়, আর স্পেশালি যখন এটা আমার একার বিজনেস। আমি আমার হাজব্যান্ডকে বলতে পারি, তার সাথে শেয়ার করতে পারি, তার কাছ থেকে সাজেশন নিতে পারি, কিন্তু আমার ডিসিশনটাই তো ফাইনাল হবে, কেননা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা বুঝতেই পারছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা হচ্ছে মেন ব্যাপার, ভীষণ মাথা ঠান্ডা রাখতে হয়, আর যে কোনো সিচুয়েশনে যেন তোমার, আর এটা আমি ভীষণ মনে করি, কোনো একটা যখন ঘটনা ঘটে নেগেটিভ, আমি মনে করি সেই মুহূর্তে হয়তো প্রবলেম হয়, কিন্তু মনে করি এটা ব্লেসিং। এই সিচুয়েশনটার জন্যও আমাকে এটাও ফেস করিয়ে দিল, আমি আরেকটু স্ট্রং হয়ে গেলাম। এক্স্যাক্টলি সো। মানে তোমার যদি ইজি পাথ হয় না, তাহলে লাইফ কিন্তু তোমাকে কোনো কিছু দেবে না, মানে এমন সিচুয়েশনে তোমায় ফেলে দেবে তুমি উঠতেই পারবে না, কিন্তু এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে প্রচন্ড স্ট্রং বানিয়ে দেয়, আর তখন কিন্তু আমরা অনেক কিছু পারি করতে, এটা পসিবল হয় না। মানে এনিথিং ক্যান, মানে কখন বৃষ্টি নামবে ইউ নেভার নো। একদম। এবারেই তো আমি ফেস করেছি বৃষ্টি, বন্যা, লোকে এসে বলছে বন্যার জন্য আমাদের ডুবে গেছিল জলে, জামশেদপুরে ডুবে গেছিল, জুলাই মাসে ছিল, আসতে পারছিলাম না, জলটা নেমেছে তারপরে আসছি, সেগুলোও আমি ফেস করেছি। এগুলো তুমি কিচ্ছু, এবারে তো সত্যি সত্যি এবছরের মতো বৃষ্টি তো বহু বছর হয়নি, এটা তো সত্যি। তো কি করবে তুমি? আচ্ছা, আমি জানতে চাই, লাইক ধরো মানে কারুর কোনো দোষ নেই বা ইয়ে নেই, ধরো কোনো ন্যাচারাল ক্যালামিটি, যেমন ধরো ভীষণ বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, সেই ক্ষেত্রে যেখানে এক্সিবিশন হলে যারা ম্যানেজমেন্টে আছে তারা কি কোনো এক্সট্রা সময় দিয়ে বা এক্সট্রা দিন দিয়ে এরকম হেল্প করে? হ্যাঁ, এরকম অনেক সময় অনেকে করে, আমি ওই সিচুয়েশনে কখনো পড়িনি, তার কারণ হলো আমার তো জেনারেলি হয় তোমার কোনো ব্যাংকুয়েটে, যেমন অনেকের ওপেন এয়ারে হয়, বৃষ্টির জন্য এরকম পুরো মাঠে জল জমে গেল বলে সমস্যা হলো, এরকম ধরো এরকম আমার হয়েছে, বাট তার জন্য মানে আগের দিনই আমি জল বার করার ব্যবস্থা করেছি, পরের দিন সেটাকে ঠিক করেছি, এই সিচুয়েশনগুলো হয়েছে। ওই সিচুয়েশনে কখনো পড়তে হয়নি কি জল জমে গেল বলে লোক আসতে পারলো না, আমি সেসব ভেন্যুই অ্যাভয়েড করি। আমি শীতকালে ছাড়া এই ধরনের ভেন্যু আমি কখনো, এই জিনিসগুলো এগুলো করতে করতে তোমার এক্সপিরিয়েন্স হবে যে তোমার কি করতে হবে না, ওই জিনিসগুলো তুমি জানতে পারবে। আর কি বলতো, যখনই তুমি ইজি জব করতে যাবে না, তখনই তোমার কিন্তু জেনে রাখবে তোমার সমস্যা বাড়বে। তুমি যদি প্রথমেই টাফ কাজটা করে নাও, তাহলে কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে পরের জিনিসটা। তোমাকে প্রচুর ট্রাভেল করতে হয়, তো ট্রাভেল করার সময় অ্যাজ আ মহিলা হিসেবে, মহিলা নিরাপত্তার জন্য কিছু কি কোনো টিপস ফলো করো বা কোনো গাইডলাইন্স, যেখানে সোলো ট্রিপ যখন তুমি করছো বা ধরো একটা গ্রুপ ট্রিপ করছো, স্পেশালি ফর ইউর সেফটি সিকিউরিটি, এটার জন্য কি কিছু গাইডলাইন্স ফলো করো? দেখো, সেভাবে আলাদা করে কিছু করি না, ফ্লাইটে যাচ্ছি কি ট্রেনে যাচ্ছি, একটা নর্মাল টাইমে পৌঁছে গেলাম, সেখানে হোটেলে উঠলাম, একটু তো সাহস থাকতে হয় মনে, মানে একটু তো থাকতে হয়, আলাদা করে কিছু ফলো করছি তা না। আর সত্যি কথা মানে কোনো অসুবিধে সেরকম এখনো পর্যন্ত সেভাবে কিছু ফেস করিনি। আমি যাই না সেরকম সিচুয়েশনে পড়লে, আমি একটা ছোট্ট অ্যাপার্ট ফ্রম দিস বলছি, আমার 23 সালে একটা ছোট্ট ছিনতাই হয়েছিল, সেটা আমার বাড়ির সামনে থেকে, একদম বাড়ির সামনে থেকে। আমার ব্যাগটা নিয়ে জাস্ট দুজন স্কুটি করে টেনে নিয়ে চলে যাচ্ছিল, আর আমার মাথায় সেই মুহূর্তে প্লে করেছে যে আমার ব্যাগের মধ্যে আমার মোবাইলটা রয়েছে। সেই সময় আমি কিন্তু কোনো ওই সেলফ ডিফেন্স কিছু শিখিনি, কিন্তু ওই সময় আমি ওইটাকে বাঁচানোর জন্য আমার জান প্রাণ লড়িয়ে দিয়েছিলাম। আর পুলিশে ধরাও পড়ে গেছিল ছেলেগুলো, মানে তারা কিছু চিন্তায় এদিক ওদিক করছে, মানে সিচুয়েশনে পড়লে তোমাকে বুদ্ধিটা খাটিয়ে করে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। সেই মানে উপস্থিত বুদ্ধি তোমায় কাজ করাবে, কারণ তুমি জানো না তুমি কোন সিচুয়েশনে পড়তে পারো কখন। অ্যাকচুয়ালি এলিট্রার সাথে কথা বলে যেটা বুঝলাম যে আনবাক্স স্টার্টআপে ভায়া ধরুন অনলাইন বা ভায়া একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, আমি যেটা করার চেষ্টা করছি যে যারা যারা নতুন বিজনেস স্টার্ট আপ করেছেন তারা এখানে আসছেন, আমার সাথে গল্প করছেন, তারা তাদের শুরুর গল্প শেয়ার করছেন, তাদের প্রোডাক্ট দেখাচ্ছেন।
এলিত্রাও কিন্তু যেটা করছে দ্যাট ইজ মোর অফ আ মানে ফিজিক্যাল প্ল্যাটফর্মে একটা এক্সিবিশন অর্গানাইজ করছে। তো এইরকম যারা ছোট ছোট স্টার্ট আপ করেছেন তারা কিন্তু এলিত্রাকে যোগাযোগ করতে পারেন, কারণ ও নিয়মিত এক্সিবিশন অর্গানাইজ করে শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতার বাইরে, পশ্চিমবাংলায় এবং গোটা ভারতবর্ষে। এবং ওকে যোগাযোগ করার সব ঠিকানা কিন্তু এই এপিসোডেই দেওয়া থাকবে, ওর কন্ট্যাক্ট নাম্বার, ওর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওর ইমেল আইডি তাছাড়া দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সেও। এবং আপনাদের যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে, খুবই ফ্রুটফুল ইনফরমেশন রয়েছে, প্লিজ শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবদের সাথে, নিজের আত্মীয়দের সাথে, কারণ হতে তো পারে যে এই ধরনের একটা ইনফরমেশন যে ব্যক্তি একটা স্টার্ট আপ করেছে তাকে হয়তো অনেকটাই এগিয়ে নিয়ে গেল, তার চলার পথকে হয়তো অনেকটাই সুগম করলো। এলিত্রা, 5 বছর বাদে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? সেটা কিন্তু ইচ্ছে নয়, সেটা এক ধরনের বাসনা, এবং আনবাক্স চায় যে তোমার সেই বাসনা যেন পূর্ণ হয়। আমি এই যে কাজটা করছি এটা নিয়ে আমি যেমন দেশের বিভিন্ন প্রান্তে যেতে চাই, তার সাথে বিদেশেও আমার ইচ্ছে আছে। এছাড়াও আমি বলতে চাই তোমাকে যে এই বিজনেসটার পাশাপাশি হয়তো অন্য কোনো বিজনেসেও আমি যুক্ত হতে পারি, মানে ইচ্ছে আমার আছে, মানে এই বিজনেসের পাশাপাশি আমি অন্য বিজনেসের সাথেও যুক্ত হতে চাই। এখনই আমি কিছু প্ল্যান করেছি বা প্রসিড করছি বলবো না, কিন্তু এটা আমার ভাবনা চিন্তার মধ্যে আছে। না না, সমস্ত কিছু একটাই এপিসোডে কি করে আমরা আনবক্স করব? এরপর তো মানে আনবক্স স্টার্টআপে এটাই তো হয়, প্রথমে আপনারা আসেন, আলাপ হয়, এবং এটা দেখা গেছে যে লাইক বারবার তারা আনবক্সতে এসে তাদের নতুন নতুন ভেঞ্চার্সের কথা তারা বলছেন। এক্স্যাক্টলি। এবং তোমাকে তোমার প্রত্যেকটি ভেঞ্চারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল গোটা আনবাক্স টিমের তরফ থেকে। এইভাবেই এগিয়ে যাও এলিত্রা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রায় এপিসোডের শেষের দিকে চলে এসেছি, তো আমি জানতে চাইবো যে লাইক তোমার আনবাক্স স্টার্টআপে এসে কিরাম লাগলো? অবশ্যই খুব ভালো লাগলো, কারণ এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার মনের কথাটা শেয়ার করছি, যেখানে অনেকে দেখতে পাবে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং তোমার নতুন নতুন এক্সিবিশন আপডেটস তুমি যদি আনবাক্স টিমের সাথে শেয়ার করো, আমি ডেফিনেটলি আমার আনবাক্স দর্শকদের কাছে সেটা পৌঁছে দেওয়ার মানে একদম প্রমিস করলাম অন ক্যামেরা। আমার আনবাক্স দর্শকদের জন্য কোনো টিপস বা তোমার তরফ থেকে কোনো যদি স্পেশাল মেসেজ থাকে? আমি নারীদের ক্ষেত্রে একটা বলবো যে প্রত্যেকেরই কিছু না কিছু করা খুব ইম্পর্ট্যান্ট, স্বাবলম্বী হওয়া দরকার, এটা আমি তো সেটা সবাই বলছি। এছাড়া আমি একটা বাঙালিদের জন্য মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে বাঙালিরা ব্যবসায় এসো। এটা বাঙালিদের ব্যবসা হবে, আমি কিন্তু বিশ্বাস করি হবে। আমি তো তার জলজ্যান্ত প্রমাণ, কারণ আমার নেচারটাই এমন যে আমি চাকরি করতে পারবো না, আমি জানতামই। আমি ভীষণ স্বাধীন চেতা, আমাকে কেউ বসিং করবে এটা আমি নিতেই পারবো না। তো এটা আমার মাইন্ডসেট ছিল। মানে আমার হাজব্যান্ড অনেক সময় বলেছে, তুমি এই যে প্র্যাকটিস করতাম, আমি সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করতাম, কোথাও না কোথাও তো একটা ধরাবাঁধা ব্যাপার ছিল। তো সেই জায়গাটা, আর যখন আমি নিজে করব ভাববো, দেখো প্র্যাকটিসের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা থাকা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার হাজব্যান্ডের ছিল না, কিন্তু ওর ছিল হয়তো সেই জায়গাটা, ও পেরেছে। বাট এটা খুব ডিফিকাল্ট, মানে একটা সাপোর্ট চাই, একটা সিনিয়র চাই, ওই জায়গাগুলো লাগে। তো সেই জায়গাটা হয়নি আমার, কারণ আমি পারিনি, মানে ওই বসিংটা সহ্য করতে, সাপোজ মানে ওই রকমই পারিনি। তো যাই হোক, আমার মধ্যে ছিল একটা এন্টারপ্রেনারশিপ করব, বিজনেসটা আমার বরাবরের ইচ্ছে ছিল। আর কেন বাঙালিরা করে না, বাঙালিরা সবসময় সেফ খেলতে চায়, কিন্তু আমার মনে হয় তাই কারণেই কিন্তু বাকিদের থেকে এত পিছিয়ে গেছে। বাঙালিদের এত ক্লাস থাকা সত্ত্বেও, মানে কোথাও না কোথাও বাঙালিদের কালচার বলো, ফ্যাশন বলো, সব দিক থেকে এগিয়ে সবার থেকে, কিন্তু তারপরেও ফিনান্সিয়ালি তুমি যদি দেখতে যাও, বাঙালিরা পিছিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তারা শুধু চাকরির কথা ভাবছে। বিজনেসটা কিন্তু ইম্পর্ট্যান্ট, আর বিজনেস না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। আই মানে টোটালি এগ্রি উইথ ইউ, কারণ একটা সময় তো ছিল যেখানে বাঙালিরাই ব্যবসা করত, এবং ওই আর কি চক্র ঘোরে, সময়ের চাকা তো ঘোরে।
এলিট্রা, তোমার কথা শুনতে শুনতে আরও একজন মহান বাঙালি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, উনিও কিন্তু এই একই সাজেশন দিয়েছিল বাঙালিদের, যে বাঙালিদের উচিত আরও বেশি করে ব্যবসায় আসা। এবং আমার মনে হয় যে আমি এই আনবাক্স স্টার্ট আপ প্রোগ্রামটা যখন শুরু করি, অনুষ্ঠানটা যখন শুরু করি, তখন আমার মনে হয়েছে যে আস্তে আস্তে কিন্তু আবার ছোট ছোট হলেও অনেক এন্টারপ্রেনিউরসরা তৈরি হচ্ছে। এবং এটা কিন্তু তারা এটার জন্য অপেক্ষা করছে না যে তাদের কোনো বিশাল বড় পুঁজি আছে বা বিশাল কিছু রিসোর্স আছে, তা না, বাড়ি থেকে নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু তারা নিজের জায়গাটাকে তৈরি করার চেষ্টা করছে। মহিলারা চাইছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে, এবং দিস ইজ আ ভেরি গুড সাইন। এবং এটা আমার মনে হয় দিনোত্তর আরও বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ এলিট্রা, আমাদের এই এপিসোডে আসার জন্য, আনবাক্সতে এসে তোমার শুরুর গল্পটা শেয়ার করার জন্য। আপনাদেরকেও বলা রইল, আপনারা যদি কোনো নিজের স্টার্ট আপ শুরু করে থাকেন, তাহলে সমস্ত ভয়, দ্বিধা, দ্বন্দ্ব সমস্ত কিছু ত্যাগ করে এই যে দেওয়া নাম্বারটা রয়েছে আনবাক্স স্টার্ট আপের, ওখানে ফোন করুন আর আপনি চলে আসবেন এইরকমই একটা জায়গায়, পাশে বসবেন আমার, এবং বলবেন আপনার শুরুর গল্প, যেটা একদিন আপনি খুব সাহস করে শুরু করেছিলেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা।